গ্রামের নাম শিমুলপুরা। গ্রামে লোকজন বেশ ভালোভাবেই বসবাস করে, আর এই গ্রামের একটা ভয়াবহ দিকও রয়েছে। গ্রামের ঠিক দক্ষিণ দিকে একটি ঘাটে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। সে কারণে লোকজন এই ঘাটের নাম ইলশে ঘাট রেখেছিল। তবে এই ঘাটে এখন কেউ যদি ইলিশ মাছ ধরতে আসে, তার জীবন নিয়ে বেঁচে ফেরাটা একটু বড্ড মুশকিল হয়ে ওঠে, কারণ এইখানে নাকি অপদেবতার ছায়া রয়েছে। কেউ যদি এখানে মাছ ধরতে আসে, সে আর কখনো ফিরে যায় না। এই নদী তাকে ডুবিয়ে মেরে ফেলে, নয়তোবা তার আত খাওয়া দেহটা পাওয়া যায় নদীর ধারের ওই শ্মশানে। নদীর পাশেই কালমুন্ডির একটি ভয়াবহ শ্মশান। আর এই গ্রামেই বাস করে রঘু। রঘু পেশায় একজন জেলে। খাল বিলে জাল ফেলে যে কটা মাছ পায়, সে কটা বাজারে বিক্রি করে তার সংসার চালাতে বড্ড মুশকিল হয়ে যায়। সে কারণে তাদের অভাব আর ফুরোয় না। রঘু ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী, কিন্তু তার অভাগা কপাল যে সে গরিব। সে কারণে কেউ তাকে দেখতেই পারে না বা কাজের সন্ধানও দেয় না। আর বেচারা রঘু গ্রামে নদী পুকুরে জাল ফেলে মাছ ধরে বেড়ায়। ঘরে রঘুর স্ত্রীও আছে। রঘুর স্ত্রী মিনতি রঘুকে আরো আশ্বাস দেয়, একদিন আমাদের সুখের দিন আসবে এই বলে। না, আর পাচ্ছি না। এমনভাবে সংসার কি চালানো যায়? আমার তো অনেক কষ্ট হয়, তারপরেও একটু সুখের মুখ দেখি না। ও ভাইয়া, শুনেছ ইলিশে ঘাটে সেই কত ইলিশ মাছ পাওয়া যায়? আর ওই ইলিশ ধরতে গিয়ে রহিম কাকা তো প্রাণেই মারা গেল। ইলশে ঘাটে ইলিশের লোভে যেই যায়, তারই মৃতদেহ ওই ইলশে ঘাটের পাড়ে পাওয়া যায়। আচ্ছা চলো এখান থেকে, এসব ভেবে লাভ নেই। আমার ইলশে ঘাটের কথা আগে কেন মনে পড়েনি? এই দুর্দিনে ইলশে ঘাটই একমাত্র আমার অবলম্বন। আমি ইলশে ঘাটে যাব ইলিশ মাছ ধরতে। এই বলে রঘু হাঁটতে শুরু করলো তার বাড়িতে যাবার জন্য। রঘুর সামনে আর কোনো রাস্তা খোলা নেই। বউয়ের চিকিৎসা করাতে হবে, সে কারণে অনেক টাকা লাগবে, সদরে নিয়ে যেতে হবে। সে কারণে ইলশে ঘাটে গেলে ইলিশ মাছ পেলে তার অনেকটা উপকারী হবে বটে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে রঘু তার বাড়িতে চলে এলো। রঘু বাড়িতে প্রবেশ করে দেখতে পেল তার স্ত্রী একটি খাটের উপর বসে রয়েছে। তার শরীর খুবই অসুস্থ। মিনতি, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই কিছু না কিছু করব। ইলশে ঘাটে যাব ভেবেছি। ইলশে ঘাটে অনেক মাছ পাওয়া যায়। সেইখান থেকে ইলিশ মাছ ধরে বাজারে বিক্রি করলে অনেক টাকা আসবে। আর টাকা হাতে এলে তোমাকে আমি নিয়ে সদরে চলে যাব, নইলে তোমায় আমি বাঁচাতে পারবো না গো। এই বলে রঘু তার পাশের ঘরে চলে গেল তার জালগুলো পরিপাটি করার জন্য। আজ রাতেই সে বের হবে। যখন আকাশে চাঁদ উঠেছে, চাঁদের পুরো আলো এই প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, তখন রঘু বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী এতে বাধা প্রদান করলেও রঘু মানে না। তোমার কি যাওয়া লাগবে? না গেলে হয় না। শুনেছি ওই ইলশে ঘাটে নাকি অপদেবতার ছায়া রয়েছে। এই তো গত মাসেই ওই ইলশে ঘাটে রমেশ দাদার মৃতদেহ পাওয়া গিয়েছিল। রক্ত শূন্য চোখ দুটো যেন আতঙ্কিত হয়ে শেষ পলক ত্যাগ করেছে। তাই বলছি, যতই অভাবী হোক না কেন, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেও না ওখানে। প্রেতাত্মার ভয় পেলে তো আমি তোমাকে বাঁচাতে পারবো না গো। হ্যাঁ, চিন্তা করো না, আমার কিচ্ছুটি হবে না। তুমি দুগ্গা করতে থাকো, যেন আমি সাবধানে ফিরে আসতে পারি।
ঠিক আছে, আর ভূত পেট বলে কিছুই নেই, ওসব বুঝলো কি? মিনতির হাজার বারণ সত্ত্বেও রঘু বেরিয়ে পড়ল ওই ইলশে ঘাটে যাবার জন্য। রঘুর কাছে আর কোনো পথ খোলা ছিল না। লোকটা আমার কোনো কথাই শুনলো না। ঠাকুর, তুমি ওনাকে রক্ষা করো, রক্ষা করো ওনাকে তুমি ঠাকুর। রঘু হাঁটতে শুরু করে গ্রামের মেঠো পথ ধরে ওই ইলশে ঘাটে যাবার জন্য। ইলশে ঘাটে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া গেলেও সেখানে আসলে তেমন কেউই যায় না, কারণ ওই ঘাটটা রাতের বেলা ভূতের আঁকড়া হয়ে ওঠে। ওই ঘাটে যেই মাছ ধরতে যায় তার মৃতদেহ ঘাটের পাড়ের কালমুন্ডির শ্মশানে খুঁজে পাওয়া যায়। রক্ত শূন্য হয়ে থাকে ওই মৃতদেহগুলো। দেখতে দেখতে এমন মনে হয় যেন আতঙ্কে ওই ব্যক্তি সেইখানেই শ্বাস ত্যাগ করেছে। কিন্তু কি আর করার, রঘুর কাছে কোনো রকম পথই খোলা ছিল না। সে কারণে সে ইলশে ঘাটে যেতে তৈরি হয়। সে মাঝ রাস্তায় এসে থমকে দাঁড়ায় আর বলতে শুরু করে, ইলশে ঘাটে তো চলেই এসেছি প্রায়, কিন্তু আমি কি এটা ঠিক করতেছি? আমার গিন্নির তো এমন শরীর খারাপ হয়েছে, সদরে না নিলে ওকে বাঁচানোই যাবে না। যাই হোক, আমাকে ইলশে ঘাটে পৌঁছাতেই হবে। এই কথা বলে রঘু পুনরায় হাঁটতে শুরু করে। এই তো ইলশে ঘাটে পৌঁছে গিয়েছি। এইবার শুধু নামবার পালা। নৌকো তো বাধাই আছে ওখানে। নদীতে একটা ভারী ভারী ভাব অনুভব হচ্ছে, আর সেই সময় রঘু তার নৌকা নিয়ে নদীতে ইলশে ঘাট নিয়ে যত সমস্ত সে কথা শুনেছে সবগুলোকে মনের ভুল ভেবে সে একটি জায়গায় নৌকাটাকে দাঁড় করায় আর সেইখানেই মাছ ধরবে বলে ঠিক করে। কিছুক্ষণ পর সে তার নৌকায় থাকা জালটি নদীতে ফেলে দেয়। রঘুর অনেক ভয় হচ্ছিল, কারণ এই ঘাটটা ভালো নয়। হঠাৎ করেই তার জালে একটি কালো মানব ছায়া দেখতে পাওয়া যায়। সেটা দেখে রঘুর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যায়। এই বিষয়টা দেখে রঘু খুব ঘাবড়ে যায়, আর সে নড়তেও পারছিল না। সে সেই নৌকাতেই দাঁড়িয়ে রয়েছে। পরক্ষণে নদীতে একটি ছায়া ফুটে ওঠে। ছায়াটির শরীরে মাংস যেন কেউ খুবলে খুবলে খেয়েছে। কি বীভৎস দেখতে ছায়ামূর্তিটি। সেইখানেই নৌকা ডুবে যায় আর জলের ভিতর পড়ে যায় রঘু। আর এদিকে রঘুর স্ত্রী মিনতি খুব ভয় পেয়ে রয়েছে। ইলশে ঘাটে সে তার স্বামীকে যেতেই দিতে চায়নি। সে ভেবেছে যে কিচ্ছু হবে না, কিন্তু তার স্বামীর এতটা দেরি হচ্ছে দেখে সে আর নিজেকে সামলে রাখতে পারল না। সে হাঁটতে শুরু করলো পাশের বাড়ি হারানদার কাছে যাবার জন্য। হারান তাদের প্রতিবেশী। এমন করুণ সময় হারান হয়তো বা তাদের পাশে দাঁড়াতে পারে, এটা ভেবে মিনতি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে হারানের ঘরের সামনে এসে দাঁড়ালো। একটা বিশাল বড় ধাক্কা খেয়ে সে বলল, হারান্দা, ও হারান্দা, হারান্দা বাড়ি আছো? মিনতির ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো হারান। হারানও একজন জেলে পেশায়। কি হয়েছে বৌদি, তুমি তুমি আমায় ডাকতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি আর এমন ছটফট করতেছো? তোমার ভাই ইলিশের লোভে ইলশে ঘাটে গিয়েছে, আমার হাজার বারণ সত্ত্বেও। কি বলো? হায় হায়, ওইখানে গেছে রঘু? না না, আমি গ্রামবাসীদের নিয়ে ওখানে যাচ্ছি, দাঁড়াও। তার বলছি কি, একটু সাহায্য করো না, ওনাকে ফিরিয়ে নিয়ে আসো না। তুমি আমার ঘরে গিয়ে বসো বৌদি, আমি গ্রামবাসীদের নিয়ে
ওইখানে যাইতেছি, দেখি দেখি কি দিয়ে কি করা যায়, চিন্তা করো না তুমি। এরপর হারান গ্রামের আরও 3-4 জন লোককে নিয়ে ওই ইলশে ঘাটের কাছে পৌঁছে গেল। কিন্তু গিয়ে হারান দেখতে পেল রঘুর মৃতদেহ ইলশে ঘাটের নদীর পাড়ের শ্মশানে পড়ে রয়েছে। রঘুর মৃত্যুর পর রঘুর স্ত্রী মিনতি আরো অসুস্থ হতে শুরু করলো, আর তার মানসিক ভারসাম্য হারিয়ে গেল। এমনভাবেই বেশ কদিন পার হয়ে যায়। একদিন খবর পাওয়া যায় সেই একই জায়গায় মিনতির মৃতদেহ পড়ে রয়েছে ইলশে ঘাটে। গ্রামের লোকজন বলে মানসিক ভারসাম্য হারিয়ে মিনতি নাকি নিজেই আত্মহত্যা করেছে, কিন্তু আসল রহস্য কি সেটা আজও অজানা।